যে হেলিকপ্টারটাতে করে উনি ভ্রমণে গেছিলেন, মূলত ওই বলা হচ্ছে যে এটা অনেক 40-45 বছরের পুরনো। আবার এটা ওই যে ফয়সাল মন্ডল, আমাদের মন্ডল ভাই, ওনার কি মধ্যে আছে, ওই হেলিকপ্টারটার খোলসটাই শুধু 40-45 বছর আগের, কিন্তু ওই দেখেন ওই হেলিকপ্টারের সমস্ত কিছুই একের পর এক পরিবর্তিত হয় 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 বর্তমানে ওই হেলিকপ্টার বর্তমানে আধুনিক যে কোনো হেলিকপ্টারের মানে এই মানের রাষ্ট্রপ্রধানদের চলার উপযুক্ত করেই টেকনিক্যালি সাউন্ড করা হয়েছে বা টেকনিক্যালি সাজানো হয়েছে। এর মধ্যে কোনোই আপনার মনে করেন যে ব্যত্যয়, এটা নিয়ে অন্য কোনো কিছু ভাবার কোনো অবকাশ নেই। প্রশ্ন হচ্ছে যে উনি এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে এইরকম একটা সফরে কেন গেলেন? উনার যেদিন উনি রওনা দেন বা করেন, সেদিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আবহাওয়া ভালো এবং ভালো থাকবে। হঠাৎ করেই আবার সেই আবহাওয়াটা এরকম হয়ে গেল। এখন এখানে কিছু কারণ আপনার মনে করেন আছে, থাকতে পারে, এটা আমি আপনার বলতেছি। আপনারা খেয়াল করে দেখবেন যে টেকনোলজিকে ব্যবহার করে এখন কিন্তু বৃষ্টিপাত ঘটানো হয়, আবহাওয়াকে নিয়ন্ত্রণ করা একটা টেকনোলজি অলরেডি আবিষ্কৃত। আমরা একটা কথা মনে রাখেন, রাজনীতির ক্ষেত্রে সেটা বিশ্ব ব্যবস্থায় হোক আর যে কোনো দেশের অভ্যন্তরে, যতটুকু আপনাকে জানানোর প্রয়োজন মনে করে ওনারা ততটুকুই আমরা জানি। আমাদেরকে রাজনীতির মানে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে তারা যতটুকু মনে করে যে জনগণকে জানানো উচিত ততটুকুই জানায়, বাকিটা কিন্তু আরামে থেকে। এমন অনেক টেকনোলজি আছে রাশিয়ার যেগুলো প্রকাশ্যে কেউই জানে না। আমেরিকারও তাই আছে, ধরে নেন ইরানেরও তাই। তো আবহাওয়ার এই পরিবর্তনটা প্রযুক্তির হতে পারে, আবার যদি নাও হয় তাহলে উনি গেলেন কেন? আর তিনটা হেলিকপ্টারের মধ্যে যে হেলিকপ্টারটাতে ওনারা দুইজন ক্ষমতাসীন ব্যক্তি, সেই হেলিকপ্টারটাই কেন বিধ্বস্ত হলো? বিধ্বস্ত নাকি ওই হেলিকপ্টারটাকে ভূপাতিত করা হয়েছে? সেই ভূপাতিতটা কে করছে? ওই হেলিকপ্টারের সাথে যে আরো দুইটা হেলিকপ্টার ছিল, সেই দুই হেলিকপ্টারই যে এই ভূপাতিত করার ক্ষেত্রে ভূমিকা রাখে নাই, সেটারই বা আপনার কি আপনার জায়গা আছে? আপনি হয়তো বলতে পারেন কেন? ওই বললাম ক্ষমতা এবং ইগো। সম্রাট দ্য ম্যাগনিফিসেন্ট সুলেমান, সম্রাট সুলেমান মানে যেটাকে আমরা যে বলি অটোমান সম্রাট সুলেমান, তার দুই ছেলেকে হত্যা করছিল। প্রথম দুই ছেলের অটোমান সাম্রাজ্যের মধ্যে জনপ্রিয়তা অনেকটা ওই সময় সম্রাট সুলেমানকে ছাড়াই যাচ্ছিল। বাবা তার ছেলের জনপ্রিয়তাটাকেও তার ক্ষমতার জন্য হুমকি মনে করে, এটা কিন্তু একটা নর্মাল বিষয়। আওরঙ্গজেব তার ফাদারকে করে রাখছিল কেন? বন্দি করে রাখছিল ক্ষমতা। এরকম অসংখ্য নজির আছে। আপনার এই যে ইসরায়েলে পরপর দেখেন, একেতে ইউক্রেনে আমেরিকা সহ পশ্চিমাদের পর্যদস্ত হওয়া, দ্বিতীয়ত আরেকটা কথা বলে রাখি, বলা হয় নাই, গাজার হামাসরা যে অতর্কিত ভাবে ইসরায়েল আক্রমণ করলে, এটা রইসি মহোদয়ের খেলা। ইসরায়েল এই প্রথম পরপর দুইবার এমন অ্যাটাকের সম্মুখীন হয়েছে যা তারা জীবনে কল্পনা করে। একটা হচ্ছে হামাস দ্বারা, দ্বিতীয়টা হচ্ছে এই যে ইরান যে সরাসরি আক্রমণ করলো। এই দুইটার পিছনেই রয়েছে মহোদয়ের একগুয়ামি এবং কট্টরবাদী নীতি। তিনি ইসরায়েলকে কোনোভাবেই সহ্য করার মতো মানসিকতা পোষণ করতেন না। এমন
ইরানের যে 1 নাম্বার ক্ষমতাসীন ব্যক্তি যাকে বলা হয়, সেই ধর্মীয় নেতা খোমেনি মহোদয়, উনার চাইতে উনি বেশি ইসরায়েলের ক্ষেত্রে কট্টর নীতি পোষণ করতেন। এখন প্রশ্ন হচ্ছে দুইটা, আমেরিকা, ইসরায়েল বা বৈশ্বিক, ওনারা অলরেডি এই হামাসের ইসরায়েল আক্রমণ এবং ইরানের পক্ষ থেকে সরাসরি ইসরায়েলে অ্যাটাক, এই দুইটার কারণে রইসি মহোদয়ের জনপ্রিয়তা শুধুমাত্র ইরানে নয়, সমস্ত মুসলিম বিশ্বে সহ সারা বিশ্বে লেভেল ক্রস করে গেছে, মাত্রা ক্রস করে গেছে। এবং বিশ্ব নেতা যে পুতিন বা চীনের শি জিনপিং বলেন, অনেকটা তাদেরকেও কোনো কোনো জাতির কাছে ছাড়াই গেছে। এবং তাকে কখনোই কিন্তু ইরানের ধর্মীয় নেতা বা যিনি, উনি কিন্তু কখনো বলেন নাই যে উনি তার উত্তরসূরি হবেন। জনগণ বা যা মানে মানুষই তাকে তার নেক্সট উত্তরসূরি হিসাবে অলরেডি ঘোষণা করে দিয়েছে। তার মানে এই রইসি খোমেনি সাহেবের মৃত্যুর পর বা খোমেনি সাহেবের পরে উনি ইরানের 1 নাম্বার ক্ষমতাসীন ব্যক্তি আপনার হবে। এই জিনিসটা অলরেডি প্রচারিত এবং উনার জনপ্রিয়তা খোমেনি সাহেবের তুলনায় অনেক গুণ ছাড়া গেছে। এই জিনিসটাও একটা কারণ হতে পারে, আমি সেটা বলছি। তবে যেটাই হোক না কেন, সেটা ইরানের অভ্যন্তরীণ পরিকল্পনার অংশ যদি এটা হয়, সেটার পিছনেও ইসরায়েল এবং আমেরিকার হাত অবশ্যই আছে। কারণ এইরকম একটা জিনিস ওনাদের পরিকল্পনা ছাড়া হতে পারে না। আমি একটা কথা বলি, যেটা হচ্ছে যেহেতু হামাস মানে ইউক্রেনে তারা পর্যদস্ত, গাজায় তারা সাইরাদেমা কান্দাবাসের মতো অবস্থা, হামাসের একসাথে এতগুলা রকেট আক্রমণ তারা ঠেকাতে পারে নাই। যদি ইরানের ওই মিসাইলের অ্যাটাক একসাথে 7-8টা দেশ মিলে প্রতিহত না করতো, তাহলে আপনি ধরেই নেন যে ওইটার 80% ইসরায়েলকে আঘাত করতো, ইসরায়েল এটা ঠেকাতে পারতো না। 7-8টা, এবং সেটা কিন্তু ইরান যেন ইসরায়েলে ইরান তার ক্ষমতা মানে রয়েছে, তার ক্ষমতাটাই শুধু শো করতে চাইছে, আঘাত করাটা মূল লক্ষ্য ছিল না। এই কারণে সে অ্যাটাকের আগে কিন্তু আমেরিকাকে সময়, দিনক্ষণ এবং কি পরিমাণ মিসাইল যাবে এগুলো সব তথ্য দিয়ে দিচ্ছে। শুধু তাই না, এখানে যেন সৌদি আরব ইসরায়েলের পক্ষ নিয়ে বাধা দেয়, যেন জর্ডান যেন ইসরায়েলের পক্ষ, এই সমস্ত বিষয়গুলো ওদেরই পূর্ব প্ল্যানের অংশ, যেন ইসরায়েল বেশি ক্ষতিগ্রস্ত না হয়। বিশ্বযুদ্ধ থেকে সবাই নিজেকে বা সবাই জানে যে বিশ্বযুদ্ধ বাঁচলে কি হবে। কাজে ইসরায়েল যেমন পরবর্তী অ্যাটাক করতে গিয়া শুধু বিশ্বযুদ্ধের বিষয়টা মাথায় রেখে পরে তারা শুধু কয়েকটা ড্রোন পাঠায় আর কোনো অ্যাটাক করে নাই, ঠিক ইরানও তার শক্তিমত্তাটা শো করছে, রয়েছে তার সক্ষমতাটা শো করছে, বাট ইসরায়েলের ওই পরিমাণ ক্ষতি তারা করতে চায় না, যে ক্ষতি হলে আমেরিকা, ইসরায়েল সহ সবাই মিলাই ঝাঁপাই করতে একটা বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী। তো সে তার শক্তিমত্তা শো করছে, সে পারমাণবিক সক্ষমতা অর্জন করে ফেলছে, সে তার প্রক্সি বাহিনীগুলোকে এমন শক্তিশালী করে ফেলছে যে কোনো একটা প্রক্সি বাহিনী দিয়ে একটা দেশের সাথে যুদ্ধ করা সম্ভব। সে রাশিয়াকে সাপোর্ট দিয়া, সামরিকভাবে সাপোর্ট দিয়া আপনার ইউক্রেনে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ ক্ষেত্র তৈরি করছে এবং ন্যাটো সহ আমেরিকাকে আপনার এক কথায় পুরা আমেরিকার নেতৃত্বাধীন ক্ষমতার বলয় জাস্ট ধ্বংসের মুখে, ধ্বংস বললে ভুল হবে, মানে ক্ষমতা বিকেন্দ্রীকরণের টোটাল ব্যবস্থার মূল কারিগর, মূল কর্মকর বা পিছন থেকে নাটাই ঘুরানো সব এই রয়েছে। এবং কাজে তার চলে যাওয়াটা, আমি যেটা বলছি, তার চলে যাওয়াটা অবশ্যম্ভাবী ছিল।
তার চলে যাওয়াটা অনেক আগেই চলে যাওয়ার কথা ছিল। ইসলামও তাই বলে। আমি কেন বলছিলাম যে ইসলাম ধর্ম হবে, ইসলাম ধর্মের অনুযায়ী ইসলাম ধর্ম তো এ পর্যন্ত ইসলাম ধর্মের কোনো বিষয়ই মিথ্যা প্রমাণিত হয় না, এটাও তো মিথ্যা হবে না। মুসলিমরা ওদের দ্বারা আরো নির্যাতিত হবে, নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে পৌঁছবে, আজকে গাজায় যে অবস্থা হচ্ছে এইটা প্রায় সমস্ত মুসলিম বিশ্বে হতেই হবে। নেক্সট ইউক্রেন, আজকে আমেরিকার সমস্ত বোদ্ধাদেরকে বলেন, ওরা ধরে রেখেছে নেক্সট ইউক্রেনের পরিণতি হবে সৌদি আরব। এরকম করে পুরা এটা তো ইসলামের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই ভবিষ্যৎবাণী। তো রইছি যদি আবার ইরানের প্রেসিডেন্টের ক্ষমতা আর যে টাইম এটা শেষ করার পরে যদি সে যদি আবার খোমেনির স্থলাভিষিক্ত হইতো, তাহলে কি এটা হওয়া সম্ভব ছিল? সে কি অলরেডি মুসলিম বিশ্বের ক্ষমতাটা নিজের মধ্যে আর একটা কাজ করছেন তিনি সফলতার সাথে চীনকে মধ্যস্থতাকারী হিসেবে আইনা সৌদি আরবের সাথে যে তার বিরোধটা, যেটা আমেরিকা, ইসরায়েল এবং ব্রিটিশ যুগ যুগ ধরে শিয়া সুন্নির বিষয়টা নিয়ে এসে যেটা তৈরি করে রাখছিল, সেই বিষয়টাকে থেকেও তিনি অনেকটাই মিটমাট করে ফেলছিলেন। এবং এটা যদি রইসি মহোদয় থাকতো, তাহলে এই সৌদি আরবের সাথে এই ইরানের এই বিরোধটা টিকতো না। ধীরে ধীরে এক মুসলিম আর এক মুসলিমের ভাই ভাই হওয়া যাবে, অনেক কিছু হয়তো যদি উনি জীবিত থাকতেন, যদি উনি ধর্মীয় নেতা হিসাবে খোমেনির স্থলাভিষিক্ত হইতেন। সেটা না ইসলাম ধর্ম অনুযায়ী সেটা হওয়ার না আপনার মনে করেন আমেরিকা এবং ইসরায়েলের অতীত ইতিহাস এটা কখনোই সাপোর্ট করে না। সেই জন্য বলতেছি, যদি ইরানের ভিতর কোনো কাউকে উস্কায়া দিয়া যদি এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকে, সেটার পিছনেও তারা আছে, তারা এইটা খুব ভালো জানে। ইরানে যে কয়েক মাস ব্যাপী যে একটা হিজাব পরার একটা বিষয় নিয়ে যে তোলপাড়টা, এটা তো নিশ্চয় এই যে মানে রইসি মহোদয়কে ক্ষমতাচ্যুত করার ওইটা ছিল ফার্স্ট একটা খুব সমন্বিত প্ল্যান এবং পরিকল্পনা এবং কর্মের অংশ। এই পুরা ইরানি জাতিকে যারা নিজের না খায়া থেকে নিজের শক্তি বৃদ্ধি করে নেতৃত্ব দিতে চায়, যারা প্রক্সি বাহিনীকে নিজে না খায় তাদেরকে সহায়তা করে, যারা এরকম সেই জাতিকে, এত দেশপ্রেমিক জাতিকে আপনার মনে করেন যে উস্কায়া দিয়ে তারা কোন পর্যায়ে নিয়ে গেছে। 1979 সালে এই ইসলামী বিপ্লব হওয়ার পরে সৌদি আরবে, আপনার মনে আছে কিনা আপনার তাই না, ইরান ইরাক যে যুদ্ধটা হয়, পৃথিবীর একমাত্র যুদ্ধ যেখানে মানে সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া সবাই একসাথে ইরানের বিপক্ষে যুদ্ধ করছিল, একমাত্র যুদ্ধ। পৃথিবীতে এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া এবং আমেরিকা একসাথে কখনো একটা দেশের বিপক্ষে একসাথে লড়ছে। এই ইরানের বিপক্ষে একসাথে লড়ছে দীর্ঘ, এবং ইরাকের পাইলট যোদ্ধারা স্কিল ছিল না বলে এই রাশিয়ার পাইলটরা, এটা ইতিহাস বলে, আমি আমার লেখার মতো আছে, রাশিয়ার পাইলট ফ্রান্সের মিরেজ বিমান চালানোর জন্য ফ্রান্সের পাইলটরা আসে ইরাকি ড্রেস পরে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে। তারপরেও সেই যুদ্ধে